পরকিয়া। অফিস থেকে ফিরে রাকেশবাবু স্ত্রী রমাকে বললেন, জানো রমা, কাল আমাদের অফিসে একটা ছোট পার্টি আছে। আমাদের কলিগ পূজার জন্মদিন, তাই ও সবাইকে আপ্যায়ন করবে। ওখানেই টুকটাক খাওয়া দাওয়া আর আড্ডা হবে। তাই বলছিলাম, আগামীকাল তুমি আর সুনামা খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে একটু রাত হতে পারে। রমা কিছুটা ব্যঙ্গের সুরে বলল, ও সেই পূজা, যে তোমার অফিসের সব থেকে সুন্দরী আর যার একটু গায়ে ডলে পড়া স্বভাব আছে। তোমাদের কালকের পার্টিটা তাহলে বেশ ভালোই জমবে বোঝা যাচ্ছে। রাকেশবাবু বিরক্ত হয়ে বললেন, কি যে বলো না, যত সব আজেবাজি কথা। রমা শান্ত গলায় উত্তর দিল, আমি আজেবাজি কথা বলি না, স্পষ্ট কথা বলি, তাই হয়তো সবাই হজম করতে পারে না। সে যাই হোক, জন্মদিনের পার্টিতে যাচ্ছ যখন, উপহার কি দেবে ভেবেছ? কি দেওয়া যায় বলো তো? রাকেশ জানতে চাইলেন। রমা পরামর্শ দিল, একটা সুন্দর ব্যাগ উপহার দিতে পারো, যেহেতু ও অফিস করে কাজে লেগে যাবে। রাকেশবাবু সায় দিয়ে বললেন, ঠিক বলেছ, একটা দামি ব্যাগই কিনে দেব। পরের দিন পূজার জন্মদিন। পূজা খুব সুন্দর করে সেজে এসেছিল। অফিসের সহকর্মীরা যেন তাকে ঘিরে রেখেছিল। সবাই একে একে উপহার দিল, কিন্তু সব থেকে আকর্ষণীয় উপহার ছিল রাকেশবাবুর। তিনি পূজাকে প্রায় 2.5 লক্ষ টাকা দামের একটি সোনার নেকলেস উপহার দিলেন। এত দামি উপহার পেয়ে পূজা আপ্লুত হয়ে রাকেশবাবুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালেন। এরপর চলল খাওয়া দাওয়া আর আড্ডা। রাত 10টায় রাকেশবাবু বাড়ি ফিরলেন। ছোট মেয়েটা ঘুমিয়ে পড়লে ও রমা তখনও জেগে আছে। রাকেশবাবু ঘরে ঢুকতেই রমা জিজ্ঞেস করল, কি গো, জন্মদিনের পার্টি কেমন হলো? খুব ভালো হলো, রাকেশবাবু সংক্ষিপ্ত উত্তর দিলেন। রমা আবার বলল, সে তো হবেই, পূজার বার্থডে পার্টি বলে কথা। তা তোমার দেওয়া ব্যাগটা ওর পছন্দ হয়েছে তো? রাকেশবাবু কিছুটা তৎমত হয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পছন্দ হয়েছে। আর উপহার কি ওর পছন্দ অনুযায়ী দিতে হবে নাকি? আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি। এখন ছাড়ো তো, বড্ড ঘুম পাচ্ছে। রমা সুযোগ বুঝে বলল, শুনো না, আমাদের ফ্রিজটা বড্ড পুরনো হয়ে গেছে, ভিতরে লাইটটাও জ্বলছে না। ভাবছিলাম একটা নতুন ফ্রিজ নিলে ভালো হতো। রাকেশবাবু খেকিয়ে উঠলেন, তুমি কি পাগল হয়েছ? আমার এত টাকা কোথায়? একটা নতুন ফ্রিজ নিতে কমপক্ষে 30,000 টাকা লাগবে। যেটা আছে সেটাতেই চালাও, বেশি বকবক করো না। সবসময় শুধু এটা নেব সেটা নেব, আমার দিকটা তো একটু ভাববে। এই বলে তিনি শুয়ে পড়লেন। রমা আর কথা বাড়ালো না। কিন্তু এখান থেকে রাকেশের জীবনের পতনে শুরু হলো। পূজার সঙ্গে তার এক অবৈধ সম্পর্ক গড়ে উঠল। পূজা ছিল ডিভোর্সি, তার একটি ছোট ছেলেও ছিল। একদিন ঘরে বসে রাকেশবাবু চা খাচ্ছিলেন। হঠাৎ পূজার ফোন এলো। হ্যালো রাকেশ, আমি একটু শপিংয়ে এসেছিলাম, কিন্তু বিল মিটাতে গিয়ে দেখছি কিছু টাকা কম পড়ছে। আমাকে 18,000 টাকা পাঠাতে পারবে? রাকেশবাবু বিন্দুমাত্র দ্বিধা না করে তখনই ফোনপে করে দিলেন। এভাবেই পূজা যখন তখন রাকেশের কাছ থেকে টাকা নিতে থাকে। রাকেশবাবু ও হিতাহিত জ্ঞান হারিয়ে পূজার পেছনে অকাতরে টাকা ওড়াতে থাকেন। সংসারের দিকে তার নজর নেই বললেই চলে, যার ফলে রমার সঙ্গে তার অশান্তি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালো। একদিন পূজা ফোন করে বলল, রাকেশ, আমি একটা ফ্ল্যাট কিনছি, বেশ কিছু টাকা কম পড়ছে। আমায় যদি 14 লক্ষ টাকা দিতে পারো, আমি ধীরে ধীরে শোধ করে দেব। রাকেশবাবু আকাশ থেকে পড়লেন, 14 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তবে পূজার আবদারের কাছে হার মেনে তিনি নিজের সব ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে এবং বন্ধুদের কাছ থেকে ধার করে 14 লক্ষ টাকা জোগাড় করে পূজাকে দিলেন। পূজা টাকাটা নেওয়ার সময় বলল, কাউকে এই টাকার কথা বলো না প্লিজ, লোকে ভুল বুঝবে। 1 বছর কেটে গেল। এখন পূজার আচরণ পুরোপুরি বদলে গেছে। সে এখন রাকেশের সঙ্গে ঠিকমতো কথাই বলে না। পাওনা টাকার কথা তুললেই সে এড়িয়ে যায়। একদিন রাকেশবাবু টাকার জন্য জুরোজুরি করলে পূজা রুগ্ন স্বরে বলল, তুমি যে আমাকে টাকা দিয়েছ তার কোনো প্রমাণ আছে কি? বেশি বাড়াবাড়ি করো না। রাকেশবাবু এবার পূজার আসল রূপ চিনতে পারলেন। তিনি বুঝতে পারলেন মোহের বশবর্তী হয়ে কত বড় ভুল করেছেন।
একদিকে টাকা হারানোর সুখ, অন্যদিকে পাওনাদারদের বন্ধুদের অপমান, সব মিলিয়ে তিনি মানসিক চাপ সহ্য করতে পারলেন না। হঠাৎ একদিন রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। স্ট্রোক হয়ে তার শরীরের বাম দিক অবশ হয়ে গেল। রাকেশবাবু বিছানায় শয্যাশায়ী হলেন। অসহায় হয়ে পড়ল রমা আর তাদের ছোট্ট মেয়েটি। একটি সাজানো গুছানো হাসি খুশি পরিবার। অন্ধকারের ছায়া নেমে এলো। আসলে কি জানেন, সমাজে পূজার মতো মানুষের অভাব নেই। পরকীয়ার মুহে পড়ার আগে নিজের পরিবারের কথা একবার ভাবুন। আপনার অবর্তমানে তাদের কি অবস্থা হবে, যারা আপনার ওপরই নির্ভরশীল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।